সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশ্লেষণে। আচ্ছা, কখনো কি মনে হয়েছে বিশ্বের নানা প্রান্তে এই যে এত সব যুদ্ধ আর সংঘাত, এর পেছনে কি শুধুই রাজনীতি, নাকি আরও গভীর কোনো কারণ লুকিয়ে আছে? আজ আমরা ঠিক এই বিষয়টি নিয়ে কথা বলবো। প্রখ্যাত রাজনৈতিক অর্থনীতিবিদ জেসন হিকল সম্প্রতি এক সাক্ষাৎকারে বেশ চমকপ্রদ কিছু দাবি করেছেন। তিনি মূলত বর্তমান বিশ্বের সংঘাতগুলোর পেছনের অর্থনৈতিক কারণগুলো একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। চলুন তারই তত্ত্বটা একটু ঘেঁটে দেখি। তো আলোচনার সুবিধার্থে পুরো বিষয়টিকে আমরা 5টি ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে দেখব বিশ্ব ব্যবস্থা হিসেবে পুঁজিবাদ, এরপর জানব নিয়ন্ত্রণের নানা কৌশল, হস্তক্ষেপের চড়া মূল্য, অর্থনৈতিক গণতন্ত্রের আসল রূপ এবং সবশেষে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর প্রতিরোধের কথা। শুরুতেই একটা বিশাল প্রশ্ন সামনে চলে আসে, এই যে আধুনিক সময়ের এত সব সংঘাত, এগুলো কি স্রেফ আচমকা ঘটে যাওয়া কোনো ঘটনা? হিকলের মতে একেবারেই না, বরং এগুলো নাকি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশগুলোকে সুবিধা দেওয়ার জন্য তৈরি করা শত শত বছরের পুরনো অর্থনৈতিক নীতিরই একটা চূড়ান্ত রূপ। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, তাই না? চলুন আমাদের প্রথম পর্ব অর্থাৎ বিশ্ব ব্যবস্থা হিসাবে পুঁজিবাদ দিয়ে শুরু করা যাক। এই দাবিটা বুঝতে হলে গত 500 বছর ধরে বিশ্বজুড়ে যে অর্থনৈতিক ব্যবস্থাটা রাজত্ব করছে, সবার আগে সেটার ধরনটা আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে। হিকলের মতে পুরো বিশ্ব অর্থনীতি মূলত দুটো ভাগে বিভক্ত। একদিকে রয়েছে পশ্চিমা দেশগুলো বা কোর রাষ্ট্র, যারা ভোগবিলাসী চূড়ায় বসে আছে, আর অন্যদিকে রয়েছে গ্লোবাল সাউথ বা পেরিফেরি রাষ্ট্র। মূল লজিকটা হল, পশ্চিমা দেশগুলোর এই বিপুল সম্পদ জমানোর প্রক্রিয়াটা পুরোপুরি নির্ভর করছে গ্লোবাল সাউথ থেকে একদম পানির দরে প্রাকৃতিক সম্পদ আর সস্তা শ্রম আদায় করার ওপর। আর এই নির্ভরতার স্কেলটা কতটা বিশাল জানেন? শুনলে চমকে যেতে হয়। বিশ্ব অর্থনীতিকে সচল রাখতে যে পরিমাণ শ্রম দেওয়া হয়, তার পুরো 90% আসে গ্লোবাল সাউথ থেকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 90%। আর বাকি পুরো বিশ্ব থেকে আসে মাত্র 10%। একবার ভাবুন তো, অর্থনীতির মূল চাকাটা আসলে কারা ঘোরাচ্ছে? ঠিক এই জায়গাতেই চলে আসে আমাদের দ্বিতীয় পর্ব, নিয়ন্ত্রণের কৌশল। এই যে একটা অসম ব্যবস্থা, এটা কিভাবে যুগের পর যুগ টিকে আছে, কিভাবে তারা অন্যদের অর্থনৈতিক স্বাধীনতাকে আটকে রাখছে। একটু পেছনের দিকে তাকালেই কিন্তু একটা পরিষ্কার প্যাটার্ন বা ছক চোখে পড়ে। পশ্চিমা দেশগুলো তাদের পুঁজি সুরক্ষিত রাখতে যুগে যুগে সার্বভৌমত্বকামী আন্দোলনের ওপর সহিংসভাবে হস্তক্ষেপ করেছে। সেই 20 শতাব্দীর মাঝামাঝি কঙ্গোতে প্যাট্রিস লুমুম্বাকে হত্যা থেকে শুরু করে 1967 সালে ইন্দোনেশিয়ায় সুকর্ণের পতন, এমনকি তামার খনির ওপর নিয়ন্ত্রণ নিতে আগামী দিনের জন্য জাম্বিয়ার ওপর যে প্রবল চাপ তৈরি করা হচ্ছে, এগুলোর সবই হল অর্থনৈতিক স্বাধীনতাকে নস্যাৎ করার এক একটা নির্মম উদাহরণ। তোদের আধিপত্য ধরে রাখার এই খেলাটা কিন্তু শুধু সামরিক শক্তির মধ্যেই সীমাবদ্ধ নেই। এখানে অত্যন্ত শক্তিশালী কিছু অর্থনৈতিক হাতিয়ারও ব্যবহার করা হয়। যেমন ধরুন, বিশ্বজুড়ে তেলের বাণিজ্যে মার্কিন ডলারের ব্যবহার বাধ্যতামূলক করা, যাকে আমরা পেট্রোডলার ব্যবস্থা বলি। এছাড়া সুইফট ব্যাংকিং নেটওয়ার্কের ওপর একচেটিয়া নিয়ন্ত্রণ, আর যখন তখন একতরফা নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে ইরান বা রাশিয়ার মতো দেশগুলোকে আর্থিকভাবে একেবারে কোণঠাসা করে ফেলার কৌশল তো আছেই। আর ঠিক এখানেই আমরা আসছি আমাদের তৃতীয় পর্বে, হস্তক্ষেপের মূল্য। এই যে নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো বছরের পর বছর টিকিয়ে রাখা হয়েছে, সাধারণ মানুষের জীবনের বিনিময়ে এর আসল দামটা কত? একটা অত্যন্ত শিউরে ওঠার মতো তথ্য দিই। একটা গবেষণার তথ্য অনুযায়ী 1971 সাল থেকে গ্লোবাল সাউথের দেশগুলোর উপর যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের চাপানো একতরফা নিষেধাজ্ঞার কারণে প্রায় 3,80,00,000 মানুষের মৃত্যু হয়েছে। 3,80,00,000। তার মানে অর্থনৈতিক যুদ্ধ বলতে আমরা যেটা বুঝি, সেটা মোটেও কোনো রক্তপাতহীন ব্যাপার নয়। বিশ্বে শান্তি আর স্থিতিশীলতা বজায় রাখার কথা তো আমরা প্রায়ই শুনি, তাই না? কিন্তু বাস্তব চিত্রটা হলো, শুধু নিজেদের বৈশ্বিক অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে এবং অন্য দেশগুলোর ওপর খবরদারি চালাতে যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে 800রও বেশি সামরিক ঘাঁটি পরিচালনা করছে। এবার এই 800 সংখ্যাটার পাশে চীনকে দাঁড় করিয়ে দেখি। 140 কোটি মানুষের এত বড় একটা দেশ, অথচ জানেন কি তাদের বিদেশি সামরিক ঘাঁটির সংখ্যা কয়টি? মাত্র একটি।
এই সামান্য তুলনাটাই কিন্তু বলে দেয় বিশ্বজুড়ে সামরিক আধিপত্য বিস্তারের আসল ছবিটা আসলে কেমন। সামরিক বাজেটের দিকে তাকালেও এই বিশাল ফারাকটা চোখে পড়ে। যুক্তরাষ্ট্রের পাহাড় সম সামরিক ব্যয়ের তুলনায় ইরানের সামরিক বাজেট কিন্তু মাত্র 0.5%। অর্থাৎ পশ্চিমা বিশ্বকে সামরিক হুমকির মুখে ফেলার যে বয়ানটা তৈরি করা হয়, পরিসংখ্যানের বিচারে তার ভিত্তি যে বেশ নড়বড়ে সেটা এই ডেটা থেকেই স্পষ্ট। তো এতক্ষণ তো সমস্যার কথা শুনলাম, সমাধান কি? আমাদের চতুর্থ পর্ব অর্থনৈতিক গণতন্ত্রের সংজ্ঞা মূলত সেই বিকল্প পথ নিয়েই কথা বলে। জেসন হেকেল খুব চমৎকার একটা কথা বলেছেন। তিনি বলছেন, সত্যিকারের গণতন্ত্র শুধু ভোটের রাজনীতিতে আটকে থাকলে হবে না, অর্থনীতিকেও এমনভাবে সাজাতে হবে যাতে সেটা সাধারণ মানুষের মৌলিক চাহিদাগুলো মেটাতে পারে। উৎপাদন ব্যবস্থাটা কোনোভাবেই শুধু বড় বড় বাণিজ্যিক ব্যাংক বা সমাজের ওপরের তলার সেই 1% ধনীর পকেট ভারী করার হাতিয়ার হতে পারে না। বর্তমান অর্থনৈতিক মডেলের একটা বড় পাগলামি হল, একদিকে মুনাফার লোভে বিলাসবহুল গাড়ি বা এসইউভি, ফাস্ট ফ্যাশন আর সামরিক সরঞ্জামের মতো অপ্রয়োজনীয় জিনিসের পাহাড় তৈরি হচ্ছে, অথচ অন্যদিকে সাধারণ মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুরি যে জিনিসগুলো, যেমন সাশ্রয়ী আবাসন, নবায়নযোগ্য জ্বালানি বা পরিবেশবান্ধব খাবার, সেগুলো তীব্র সংকট। অর্থনৈতিক গণতন্ত্র মূলত এই উল্টো পাল্টা অগ্রাধিকারগুলোকেই বদলে দিতে চায়। এই ব্যবস্থাটা বদলানো যে কতটা জরুরি তার প্রমাণ খোদ উন্নত বিশ্বেই রয়েছে। শুনলে অবাক হবেন, বিশ্বের সবচেয়ে উন্নত আর ধনী দেশগুলোর ভেতরেই বর্তমানে প্রায় 10 কোটির বেশি মানুষ মৌলিক খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। অর্থাৎ বর্তমান পুঁজিবাদী ব্যবস্থা তাদের নিজেদের নাগরিকদের পেট ভরাতে পর্যন্ত হিমশিম খাচ্ছে। আমরা চলে এসেছি একেবারে শেষ অংশে, পর্ব 5, গ্লোবাল সাউথের প্রতিরোধ। এই বৈষম্যমূলক ব্যবস্থার বিরুদ্ধে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলো কিভাবে রুখে দাঁড়াচ্ছে, চলুন সেটাই দেখি। এই একতরফা আধিপত্যের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ থেমে নেই। 70-এর দশকের নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার বা NIEO এর মতো পুরনো প্রচেষ্টা থেকে শুরু করে এখনকার দিনে নিজেদের মধ্যে সহযোগিতার বিভিন্ন উদ্যোগ চোখে পড়ার মতো। বিশেষ করে বর্তমানে HEG, হেগ গ্রুপের মতো জোটগুলো আন্তর্জাতিক আইনের মাধ্যমে এমন সব শক্ত পদক্ষেপ নিচ্ছে যার মূল কথা হল, সাম্রাজ্যবাদী যুদ্ধে তারা নিজেদের জমি বা শ্রমকে আর কোনোভাবেই ব্যবহার হতে দেবে না। এর একটা খুব আধুনিক আর চমৎকার উদাহরণ হল ইরানের সাম্প্রতিক একটা ঘোষণা। পশ্চিমা আর্থিক ব্যবস্থাকে পাশ কাটাতে ইরান সরাসরি জানিয়ে দিয়েছে যে মার্কিন ডলারের বদলে চীনা ইউয়ান বা অন্য কোনো মুদ্রায় তেল কিনলেই কেবল তারা নিরাপদ যাতায়াতের সুযোগ দেবে। বর্তমান বিশ্বব্যবস্থার একচেটিয়া নিয়ন্ত্রণের মূলে এটা একটা বিরাট ধাক্কা, তা তো বলাই যায়। আলোচনাটি শেষ হয়েছে হেকেলের অত্যন্ত শক্তিশালী একটি বার্তা দিয়ে। তিনি বলছেন, আমাদের এমন এক বাস্তবতা গড়ে তুলতে হবে যেখানে সবাই সমান আচরণের অধিকারী হয়, যেখানে আন্তর্জাতিক আইনের অধীনে সবার সমান অধিকার থাকে। অর্থাৎ বর্তমানের এই বৈষম্যমূলক ভূ রাজনৈতিক কাঠামো ভেঙে একটা ন্যায্য আর মানবিক বিশ্ব গড়ার কোনো বিকল্প নেই। সবশেষে একটা ভাবনার খোরাক দিয়ে আজকের এই বিশ্লেষণ শেষ করব। এই যে আধুনিক সময়ের এত সংঘাত আর অস্থিরতা, এর অবসান ঘটাতে গ্লোবাল সাউথের দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়াই কি বিশ্ব অর্থনীতিকে নতুন রূপ দেওয়ার মূল চাবিকাঠি? ব্যাপারটা নিয়ে একটু গভীরভাবে ভেবে দেখার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই।